ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গিরিন খেলে ব্যাকে। 2 নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা। 3 দুই করে বেলা দেবীর জন্ম বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত ঝাউপাড়া গ্রামে। 2 দাগে আসি। 2 দিয়েছে পুলিশ কোন অভিযোগে ননিবালা দেবীকে গ্রেপ্তার করেছিল? পুলিশ বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ননিবালা দেবীকে গ্রেপ্তার করেছিল। 2 সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো। কোথাকার আকাশের কথা বলা হয়েছে? মেয়ারোর আকাশের কথা বলা হয়েছে। 2-3 কে টুনুর কান মলে দিয়েছিল? সমরেশ টুনুর কান মলে দিয়েছিল। 3 দাগে আসি। 3 দাগে প্রত্যেকটার মান হচ্ছে 2 নম্বর করে 2 নম্বর। 3 দাগে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, যে কোনো দুটো করতে হবে। 3 বলেছে গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না। গাধার কান গল্প অনুসারে মন্তব্যটি সার্থকতা বিচার করো। এইখান থেকে লিখবে যে লেখক বলেছেন যে গোল খেয়ে যারা দমে যায় তারা জিততে পারে না, এই কথাটা সত্য। কারণ দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গিয়েছিল, তাই টুনু তখন 2 গোল ঠুকে দিল। খেলা শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। দমে যাওয়ার কারণে মিশন স্কুল আর গোল করতে পারেনি। 3-2 1934 সালে পটলবাবুর কলকাতায় বসবাস করতে এলেন কেন? এটা আছে 120 পেজেতে। এইখান থেকে লিখবে যে 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। 3 বলেছে কাশি জেলের পানিশমেন্ট শেলটির অবস্থা কেমন ছিল? সেখানে কার উপরে অত্যাচার করা হতো? এইটুখানি শুধু লিখবে কাশি জেলের পানিশমেন্ট শেলটিতে একটি মাত্র দরজা ছিল, কিন্তু আলো বাতাস প্রবেশ করার মতো কোনো জানালা বা দরজা ছিল না। জায়গাটি ছিল একেবারে কবরের মতো, আর সেখানে ননিবালা দেবীর উপরে অত্যাচার করা হতো। 4 দিয়েছে এদের সকলেরই মাথায় হুলিয়া, অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দটির অর্থকে এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? হুলিয়া শব্দটির অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন। এরা কারা? এরা হলেন বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী। এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? ননিমালা দেবী। হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করত? হুলিয়া থাকার জন্য সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটাতেন এবং নিশাচরের মতো শুধু রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন আর পুলিশ এদের ধরার জন্য হয়রান হয়ে ফিরত। 4 দিয়েছে। 4 এই প্রশ্নগুলোর মান হচ্ছে যে কোনো দুটো করতে হবে 5 নাম্বারের। তো এই পার্ট কোশ্চেনগুলো করা সোজা। প্রত্যেকটা পার্টের জন্য তোমাকে আলাদা করে নাম্বার দেবে। তো যে পার্টটা ঠিক হবে তার জন্য তুমি সেই নাম্বার পাবে, যেটা ভুল হবে তার জন্য পাবে না। তো এইরকম পার্ট কোশ্চেনগুলো একটু অ্যাটেম্প করার চেষ্টা করবে। 4-2 বলেছে আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে? সেদিনে সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। টাউন স্কুল আর মিশন স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। 2 দলের কাপ ফাইনাল ফুটবল ম্যাচ ঘিরে শহরে তাই চরম উত্তেজনা। সকলেরই সন্দিগ্ধ যে 2 দলের কাপ জেতার লড়াই খুব জমবে। 2 দল মরিয়া হয়ে কাপ জেতার চেষ্টা করবে। এই বিশেষ দিনটির কথাই এখানে বলা হয়েছে। ফাইনাল ম্যাচের দিন 5টা থেকে খেলা আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু উত্তেজনায় মত্ত হয়ে দর্শকরা 4টে বাজতে না বাজতেই মাঠে হাজির হয়। মানুষের উত্তেজনাটা এই কারণেই যে টাউন স্কুল ও মিশন স্কুলের ছেলেদের মধ্যে রেষারেষি চিরকালের। গিরিন, সমরেশ, টুনু এরা টাউন স্কুলের মস্ত খেলোয়াড়, অপরদিকে মিশন স্কুলের দলও অনেকটাই মজবুত। খেলা শুরু হয় এবং 10 মিনিট পর্যন্ত মিশন স্কুলের পায়েই বল থাকে। বলা বাহুল্য টাউন স্কুলের গোলের কাছ থেকে বল আর যেতে চায় না। তবুও টাউন স্কুলের ব্যাক গিরিন এবং হাফ ব্যাক সমরেশ নিজেদের দক্ষতায় বল বার করে দেয়। দর্শকদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। মিশন স্কুলের খেলোয়াড় টুনু যখন বল নিয়ে তীরের মতো দৌড়ায় গোলের দিকে এবং গোলকে লক্ষ্য করে শট মারার আগেই টাউন স্কুলের ব্যাক ও হাফ ব্যাক দুজন খেলোয়াড় তাকে বাধা দেয়। টুনু পায়ে আঘাত পায়, তবুও খেলা চলতে থাকে। হাফ টাইমের পর খেলার গতি আরও বাড়ে। অবশেষে খেলার ফলাফল দাঁড়ায় টাউন স্কুল 4 আর মিশন স্কুল 1 গোল দেয়। ম্যান অব দ্য ম্যাচ হয় টুনু।
অবশেষে অধিনায়ক গিরি টুনুকে কাঁধে তুলে নেয় এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে। 4-3 দিয়েছে পটলবাবু ফিল্ম স্টার। গল্পটি অবলম্বনে পটলবাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। পটলবাবুর প্রকৃত নাম হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। তিনি সাধারণ নিম্ন মধ্যবিত্ত সংসারী মানুষ। অতীত জীবনে তিনি যাত্রায়, থিয়েটারে অভিনয় করেছিলেন, সেই সূত্রে নামযশও হয়েছিল। তারপর তার জীবন জীবিকায় ঘটে গিয়েছে নানান উত্থান পতন, বিদেশি কোম্পানির চাকরি, সেখান থেকে ছাঁটাই। মণিহারি দোকানও দিয়েছিলেন কিন্তু চালাতে পারেননি, পরে পুনরায় চাকরি নেন, সেটিও যায়। বর্তমানে তার বয়স 50-এর ঘরে, মাথায় টাক, বেঁটেখাটো চেহারার মানুষ। স্মৃতিশক্তি তার প্রখর, এখনও থিয়েটারের পার্ট মুখস্থ বলতে পারেন। তবে এই বয়সেও যে তার জীবনে ফিল্ম অভিনয়ের সুযোগ আসবে তা তিনি ভাবতে পারেননি। সুযোগ যখন আসে তখন তিনি তার পূর্ণ সদ্ব্যবহার করেন। নিপুণ দক্ষতায় তিনি অভিনয় করে সকলের প্রশংসা অর্জন করেন। শেষে যথার্থ শিল্পীর মতো অভিনয় কোনো প্রকার পারিশ্রমিক না নিয়েই ফিরে আসেন। তার একাগ্রতাও প্রশংসনীয়। 5-1 দিয়েছে এখানে, এগুলো 1 নাম্বারের। 5-1 বলেছে, সেই হোমানলে হেরো আজি জলে, দুঃখের রক্ত শিখা। 5-2 বলেছে, মা বলবে ঠ্যাং দুটো কি কুৎসিত। 5-3 আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর। 6-এর দাগে আসি, 6-এরগুলো 1 নাম্বারে। 6-1 বলেছে, 3 ফুরালে কবিতায় সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছে কেন। সূর্য ডুবলে খেলা শেষ করে বাড়ি চলে যেতে হবে বলে ছোট ছোট ছেলেমেয়েরা বিরক্ত হয়ে দুচ্ছাই বলছে। 6-2 বলেছে, ভারতীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন। আচ্ছা, এক কথায় বলতে বলেছে, তাই এতটা বলার দরকার নেই। লিখবে যে এদেশের মাটির মহিমায় জাতি বর্ণ ধর্মের বিভেদ ঘুচে গিয়ে সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে, তাই তিনি ভারতভূমিকে পুণ্যতীর্থ বলেছেন। 6-3 বলেছে, মহামানবের সাগর তীরে বলতে কি বুঝিয়েছেন। এটাও একটা বাক্যেই। লিখবে যে নানান নদীর ধারা যেমন সাগরে এসে মিলিত হয়, তেমনি ভারতবর্ষের পুণ্যভূমিতে যুগ যুগান্ত ধরে নানা জাতি, নানা বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের মানুষ এসে একত্রে মিলিত হয়েছে, তাই কবি একে মহামানবের সাগর তীরে বলেছেন। 1 নাম্বার। এতটা লেখার দরকার নেই, এইটুখানি শুধু লিখে দেবে। এটাই হচ্ছে একটা লাইন, একটা কথা বা একটা বাক্যে বলেছে, তো এখান থেকে এটাই হচ্ছে একটা বাক্য। নানান নদীর ধারা সে যেমন সাগরে মিলিত হয়, তেমনি ভারতবর্ষের পূর্ণভূমিতে যুগ যুগান্ত ধরে নানা জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের মানুষ এসে একত্রে মিলিত হয়েছে, তাই কবি ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বুঝিয়েছেন। 7-1 আছে, টিকা লিখতে বলেছে হুন, ইংরাজ এবং দ্রাবিড়। এগুলো 2 নাম্বারের করে। প্রথমে যে টিকা আছে যে কোনো একটা লিখতে হবে। তো প্রথমে আছে হুন। হুন হচ্ছে এক অসভ্য জাতি বিশেষ। মধ্য এশিয়ার মঙ্গলদের একটি শাখা হলো এই হুন জাতি। 5ম শতাব্দীর মধ্যভাগে এরা ভারত আক্রমণ করে। মালবী রাজা যশবর্মন এই দুর্ধর্ষ হুনদের প্রতিহত করেন। ভারতবর্ষের ইতিহাস তুলে ধরতে গিয়ে কবি এই হুন জাতির প্রসঙ্গে এনেছেন। এরপরে আছে ইংরেজ। ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ নামে খ্যাত। প্রভূত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ জাতি। এদেশে বাণিজ্য করতে এসে এদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ইংরেজরা এদেশের শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রায় 200 বছর ভারতবর্ষের বুকে রাজত্ব করে। বহু মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামীর প্রাণের বিনিময়ে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষের বুক থেকে ইংরেজ বিতাড়ন সম্ভব হয়। ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি ইংরেজদের কথা আলোচ্য কবিতায় তুলে ধরেছেন। আর 3 নম্বর যেটা দিয়েছে সেটা হলো দ্রাবিড়। লিখবে দ্রাবিড় হলো ভারতবর্ষের প্রাচীনতম এক জাতি। আর্যরা এদেশে আসার অনেক আগে থেকে এই জাতির অধিবাসীরা এদেশে বসবাস করত। ভারতবর্ষের দক্ষিণ অংশে এদের বাস। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, টুডু প্রভৃতি হলো দ্রাবিড় ভাষাবংশের ভাষা। দ্রাবিড়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আজও ভারতবর্ষের বুকে গৌরবজনক ভূমিকায় আসীন। ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা তুলে ধরতে গিয়ে কবি দ্রাবিড় প্রসঙ্গটি এনেছেন। 7-2 বলেছে, আমরা কি আর দেখতে পাবো ভাবছো, কারা কি দেখতে পাবে না। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের কথা বলা হয়েছে। সূর্য ডুবলে খেলা শেষ করে বাড়ি চলে যেতে হবে এবং তখন সন্ধেবেলায় সূর্য ডুবলে এক ঈশ্বর আকাশ জুড়ে যে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন সেটা তারা দেখতে পাবে না।
7-এর 3 বলেছে ভারতবর্ষকে পদানত করতে যে সকল বিদেশি শক্তি এসেছিল তাদের পরিণতি কি ঘটলো। আচ্ছা, তাদের পরিণতি কি ঘটলো শুধু এইটুখানি বলবো, ভারতবর্ষে এসে এদেশের সর্বসংস্কৃতির মন্ত্রে দীক্ষিত হয়ে বহু বিদেশি জাতি তাদের স্বাতন্ত্র্য হারিয়েছে। তারা হিংসা ভুলে এই ভারতের মহামানবের সাগর তীরে এক দেহে লীন হয়ে গিয়েছে। শুধু এইটুখানি বলবে, এইখান থেকে এতটা। 8-এর 1-এ দিয়েছে, 8-এর হচ্ছে 5 নম্বরে যে কোনো দুটো করতে হবে, 3টে দিয়েছে। 8-এর 1-এ বলেছে মার অভিষেকে এসো এসো তরা। কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা বলা হয়েছে? ভারত মাতার কথা বলা হয়েছে। সে অভিষেক কিভাবে সম্পন্ন এবং সার্থক হবে? এই উত্তরটা লিখবে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তিনি তা মার অভিষেকে আর্য অনার্য, হিন্দু মুসলিম খ্রিস্টান ইংরেজ পতিত ব্রাহ্মণ সকলকে সব বিভেদ ভুলে গিয়ে আসতে বলেছেন। আচ্ছা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কোন মায়ের কথা বলা হয়েছে? এখানে দেশমাতা অর্থাৎ ভারত মাতার কথা বলা হয়েছে। আর সেই অভিষেক কিভাবে সম্পন্ন বা সার্থক হবে এইটা লিখবে। এইটুখানি এখান থেকে এতটা লিখবে না, এইখানটা লিখবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মহামিলনের মাধ্যমে ভারতের বুকে মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করতে হবে। সমস্ত বৈচিত্র্য বিভেদ ভুলে সকলের স্পর্শে ভারতের তীর্থনীরকে পবিত্র করার মাধ্যমে দেশমাতৃকার অভিষেক সম্পন্ন এবং সার্থক হবে। 8-এর 2-এ বলেছে সন্ধে হলো কার লেখা কোন কবিতার অংশ? সন্ধ্যের যে রূপ কবিতায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। আচ্ছা, এটা হচ্ছে শঙ্খ ঘোষের দিন ফুরোলে কবিতার অংশ। আর সন্ধ্যের যে রূপ বর্ণনা হয়েছে লিখবে দিন ফুরোলে বলতে দিনের অবসান বা সূর্য ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে। দিন ফুরোলে সন্ধে নামে, অন্ধকার একটু একটু করে ঢেকে ফেলতে থাকে সমস্ত জগৎকে। শিশুদের কাছে এ মহৎ জগৎ এক খেলাঘর। নিয়মবদ্ধ জীবনের বদলে শিশুদের পছন্দ খোলামেলা মুক্ত জীবন। দিনের প্রতিটা অংশ বড়দের নিয়মে বাঁধা। একমাত্র বিকেলটুকুই শিশুদের মুক্তির আস্বাদ দেয়। খোলা মাঠে বা পার্কে খেলাধুলায় মগ্ন হয় তারা। তারপর বিকেল ফুরোয়, সূর্যি ডোবে, অমনি তাদের মন খারাপ হয়। তারা বলে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, সন্ধে হলো দুধ চাই। সন্ধে নামা মানে খেলার প্রহর শেষ, তাই সন্ধে নামাজ ছোটদের ঘোর অপছন্দ। সূর্যাস্তের রঙের খেলা দেখার অবসরও নেই তাদের। বড়দের তৈরি নিয়মের জগতে তারা যে আবদ্ধ, অতএব ঘরে ফেরার তারা। শত অনিচ্ছাতেও নিয়মবদ্ধ জীবনে ফিরে যাওয়া বাবার তিরস্কার, মায়ের বিরক্তি। এই জন্য দিন ফুরানো শিশুদের অপছন্দ। শিশু মনের এভাবে গোপন জগতের প্রকাশ ঘটেছে কবিতায়। এখানে যদি বলেছে সন্ধ্যের যে রূপ কবিতায় বর্ণিত হয়েছে, তো এইখানেই আছে এর মধ্যে ওই যে বিকেল ফুরোয় সূর্যি ডোবে। 8-এর 3-এ আছে পোহায় রজনী, অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারতীর্থ কবিতায় রূপায়িত হয়েছে। এই উত্তরটা লিখবে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃঢ় প্রত্যয় এই যে প্রজ্বলিত হোমানলে দুঃখের সব রক্তশিখা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুঃখের অন্ধকার রাত শেষ হয়ে মুক্তির নবোদিত সূর্যালোকে সূচনা হবে নতুন দিনের। সেই আলোয় মসৃণ হবে জীবনের পথ। বহু প্রাণের বিনিময়ে জন্ম নেবে এক বিশাল প্রাণ। মহামানবের তীর্থসময় বিপুল নীল ভারতবর্ষ পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জীবনের নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। এরপরে আসি 9-এর দাগে। 9-এর দাগে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। দুর্বার, পরমানন্দ আর দুশ্চিন্তা। দুর্বার দয়হর্ষ বিসর্গ যুক্ত বার, বিসর্গটা রেফ হয়ে যাবে। পরমানন্দ পরমযুক্ত আনন্দ, দুশ্চিন্তা দয়হর্ষ বিসর্গ যুক্ত চিন্তা। 10-এ দিয়েছে পদান্তর করতে হবে। এটা হবে পবিত্র পবিত্রতা, তপস্যা তপস্বী, এক ঐক্য, অভিনব অভিনবত্ব। 11-এর দাগে আসে। 11-এর দাগে দিয়েছে প্রত্যয় বিভক্তির একটি পার্থক্য লেখো। এখানে এই যে প্রত্যয় আর বিভক্তির তুলনা আছে, এই যে অমিল, এখানে 3খানা অমিল আছে। তো এই প্রথমটা বলে দিচ্ছি, প্রত্যয় ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, আর বিভক্তি শব্দকে পদে পরিণত করে। একটা পার্থক্য বলতে বলেছে। 11-2-এ বলেছে একটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ দাও, আমি দিয়েছি বিরিয়ানি। 11-3-এ বলেছে বাক্যে প্রয়োগ করো আবোল তাবোল। লিখতে পারো লোকটি আবোল তাবোল বকে চলেছে। 11-14 দিয়েছে শূন্যস্থান পূরণ, মহিমাযুক্ত ময়ট মহিমময়। আর 11-5-এ আছে প্রকৃতি প্রত্যয় ভেঙে লিখতে দশরথী দশরথযুক্ত স্নি।
12তে আসি, মাকু থেকে দিয়েছে 12-র 1-এ মাকু কোন বাদ্যযন্ত্র বাজাতে ওস্তাদ? মাকু ক্ল্যারিওনেট বাদ্যযন্ত্র বাজাতে ওস্তাদ। এটা মাকু বইয়ের 41 পাতাতে রয়েছে। 12-র 2-এ বলেছে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায় কখন? দুপুরে বেশি ঘুমোলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা 9-এর মানে অধ্যায়ে রয়েছে 48 পাতায়। আর 12-র 3-এ বলেছে সং লটারি টিকিটে কত টাকা জিতেছিল? সং লটারি টিকিটে 5000 টাকা জিতেছিল। 13-র দাগে আসি, এগুলো 3 নাম্বারের করে। 13-র 1-এ দিয়েছে সং লটারি টিকিট আধখানা। সঙের লটারি টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল? হোটেলওয়ালা সঙ্গের লটারি টিকিটের আধখানা হারিয়ে ফেলেছিল। এর মধ্যে পোস্ট অফিস থেকে সঙ্গের লটারি জেতার খবর আসায় তার আক্ষেপ বেড়ে যায়। তখন সোনা পুঁটলির ভেতর থেকে গোলাপি চাবিকাঠিটা বের করে। দেখা যায় মামুনির সিঁদুর কাঠিকে টিয়া অর্ধেক লটারি টিকিট দিয়ে মুড়ে রেখেছে এবং টিয়া জানায় যে সেই টিকিটটি বটতলায় কুড়িয়ে পেয়েছিল। এইভাবে সঙ্গের লটারি টিকিটের আধখানা উদ্ধার হয়। 13-র 2 নম্বর প্রশ্ন, মাকুকে কে দম দিয়ে আবার চালু করলো আর কিভাবে? টিয়া মাকুকে দম দিয়ে আবার চালু করলো। ঘড়িওয়ালা, জাদুকর এবং আরও অনেকে মিলে মাকুকে উপুর করার পরে টিয়া একটা গোলাপি কাঠি মাকুর ঘাড়ের নিচের 2 ডানার মধ্যেকার ছিদ্রের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে পাক দিতে থাকে। যখন চাবি আর ঘোরে না তখন মাকুকে চিৎ করা হলো এবং টিয়া তার নাকের টিপকলটা টিপে দিল। এতে মাকু আবার চালু হয়ে গেল। 14 দাগে আসে, এগুলো 5 নাম্বারের করে। বলেছে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। সোনাটিয়ার কাছে হোটেলওয়ালা প্রথম তার জন্মদিনের কথা ঘোষণা করে জানিয়েছিল যে সেদিন রাতে ভোজ হবে, ঘাস জমিতে সার্কাস হবে, সার্কাসের লোকেরা তারই মহড়া দিচ্ছে। টিয়া তার পুটলিতে থাকা মামুনির নখ কাটার কাঁচিটা হোটেলওয়ালাকে জন্মদিনের উপহার হিসেবে দিতে চাইলেও হোটেলওয়ালা তা নেয় না। সে জানায় দিনের বেলায় থাকবে মাছের স্টু আর ভাত, আর রাত্রে হবে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস, সঙ্গে শুরুয়া। হোটেলওয়ালা রান্নার প্রস্তুতি নেয়, তাকে সাহায্য করে সোনাটিয়া। গয়লা 1 মণ দুধ দিয়ে যায়, সং 5 সের বাতাসা কিনে আনে। রাতে ভুনি খিচুড়ি হবে বলে সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ আনা হয়, কিন্তু এরই মধ্যে সাহায্য করার লোক না পাওয়ার জন্য হোটেলওয়ালা রেগে যায়। চারিদিকে যখন পায়েসের গন্ধে আমোদিত সেই সময় সার্কাসের লোকেরা খেতে আসে। হোটেলওয়ালা তাদের জানায় যে ভুনি খিচুড়ি বিনা পয়সায় রাতে পাওয়া যাবে। এমন সময় পেয়াদা আসার খবর পেয়ে থালাবাটি নিয়ে সবাই পালায়। এরপরে হোটেলওয়ালার জন্মদিন উদযাপনের জন্য সার্কাস পার্টি খেলা দেখায়। জানোয়ারেরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় মাকুই হলো মূল আকর্ষণ। সোনাটিয়াও সেখানে নাচ গান করে আর রিং মাস্টার হয় স্বয়ং হোটেলওয়ালা। 14-2-এ দিয়েছে সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকের সঙ্গে ঘরে ফিরতে পারলো। মাকুকে কাঁদানোর পরে সোনাটিয়াকে নিয়ে উৎফুল্ল সকলে ফিরে আসে বটতলার হোটেলে। সেখানে তখন হোটেলওয়ালার অসমাপ্ত রান্না সম্পূর্ণ করেছেন সোনাটিয়ার মামুনি। তিনি সোনাটিয়াকে দেখে ছুটে এলেন, মাটির থালা হাত থেকে নামিয়ে তাদের দিকে হাসি মুখে এগিয়ে এলেন বাবা। হাউমাউ করে ছুটে এলেন আম্মাও। এবং জানা গেল যে পুলিশের চাকরি করা তাদের পিসে কালিয়ারবনে ঢোকার সময় তাদের খবর পেয়েছিলেন। বাড়িতেও সে খবর দিয়ে দেওয়া হয়েছিল। মাকুর মতোই লালচে কোকড়া চুল আর নাকের ওপর তিল থাকায় মাকু সেজে কাছাকাছি থেকেই তিনি নজরে রেখেছিলেন সোনাটিয়ার ওপরে। শেষ অবধি সব সমস্যা মিটে যাওয়ায় সকলে মিলে সেই বটতলায় মজা করে খাওয়া দাওয়া করে। তারপর সার্কাস দেখার পাশ পাওয়ার প্রতিশ্রুতি আদায় করে পরিদের রানীর রহস্য জেনে ঘুম ঘুম চোখে পিসের জিপে করে তারা বাড়ির পথ ধরে। 15-র 1-এ দিয়েছে তোমার দেখা একটা ফুটবল ম্যাচের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ। তো ফুটবল খেলার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটা চিঠি, এটা গাধার কান গল্পের অ্যাক্টিভিটির মধ্যেই রয়েছে। রায়মার্টিনের 203 পাতাতে রয়েছে, তো এটা দেখে নেবে। আমি আর নিচে যেটা আছে সেটা একটু বলে দিচ্ছি। বলেছে তোমাদের বিদ্যালয়ে গ্রন্থাগার চালু করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো। তো লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু, বীরভূম জেলা স্কুল, সিউড়ি। তোমাদের যে যা জেলার নাম দিয়ে দেবে। বিষয় বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য আবেদন। লিখবে মহাশয়, আমরা আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর খ বিভাগের ছাত্রবৃন্দ বা ছাত্রী হলে ছাত্রীবৃন্দ দেবে। খ বিভাগের জায়গায় ক বিভাগ বা গ বিভাগও দিতে পারো। আমরা সবাই জানি বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য গ্রন্থাগারের কি অপরিসীম প্রয়োজনীয়তা আছে। পাঠ্য প্রতিটি বিষয়ের জন্য উপযোগী সহায়ক বই গ্রন্থাগারে থাকলে তা আমাদের
জ্ঞান বৃদ্ধির জন্য খুবই উপযুক্ত হবে। তার পাশাপাশি সহায়ক গ্রন্থগুলির সংখ্যায় অধিক হলে তা আমাদের প্রত্যেকের প্রয়োজন পূর্ণ করতে পারবে। আপনি যদি আমাদের প্রয়োজন বিবেচনা করে গ্রন্থাগারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খুবই উপকার হবে। বিনীত সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্রবৃন্দ, তোমরা ছাত্রী তাহলে ছাত্রীবৃন্দ দিয়ে দেবে। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।